ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। চীনের পূর্বাঞ্চলে টাইফুন বাভির আঘাত, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 20 লাখের বেশি মানুষকে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শিরোনামে শুনছিলাম, যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে নতুন করে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যবস্তু করা হয়েছে বন্দর আব্বাস, সিরিক, চাবাহার সহ শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনাকে। পাল্টা জবাবে কাতার, কুয়েত, ওমান, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। ইরানের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকা কেঁপেছে যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে। রোববার চালানো হামলায় লক্ষ্যবস্তু করা হয় গুরুত্বপূর্ণ বন্দর শহর আব্বাস সহ শিরিক, চাবাহার, বন্দর দেইর এবং আসালুকে। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলা জবাবে এ অভিযান চালানোর কথা জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। পাল্টা হামলায় জর্ডানের একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, কুয়েতে মার্কিন রাডার স্থাপনা, ওমানে মার্কিন নৌবাহিনীর সহায়ক প্ল্যাটফর্ম এবং কাতারে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও কমান্ড স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইরান। হামলায় ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ 3 জন আহত হয়েছে দাবি কাতারের। ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইনেও সচল রাখা হয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, বাণিজ্যিক জাহাজ এখনও ওই নৌপথ দিয়েই চলাচল করছে। এর আগে শনিবার ইরানের 140টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। 3 দিনের অভিযানে 3 শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ওয়াশিংটনের। তাদের ভাষ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একতরফা চুক্তির যুগ শেষ, কথা না রাখলে চরম মূল্য দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এদিকে সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখার উপায় নিয়ে বৈঠক করেছেন ওমান ও ইরানের প্রতিনিধিরা। ওমানে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও বদল আল বুসাইদি। এতে হরমুজের দক্ষিণ অংশে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছে মাস্কট, তবে এতে সম্মতি জানায়নি তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন এই বিস্তার শুধু সামরিক উত্তেজনায় নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও বড় ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24। তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। সম্ভাব্য এই সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আশঙ্কা, তুরস্কের সামরিক সক্ষমতা আরও বাড়লে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্য শক্তির ভারসাম্য। ফেব্রুয়ারিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রভাব কমে আসার পর মধ্যপ্রাচ্যে অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তুরস্ক। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া একাধিক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা আছে, দেশটি মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না। নেতানিয়াহুর মতে, তুরস্কের হাতে F-35 যুদ্ধবিমান গেলে আকাশে ইসরায়েলের কৌশলগত শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই শ্রেষ্ঠত্বই ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই ওয়াশিংটনকে এই বিষয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অসাধারণ নেতা বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সম্মেলনের ফাঁকে তিনি জানান, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক, তবে তুরস্কের কাছে F-35 বিক্রির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি।
এখনও তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে বলে মনে করছেন নেতানিয়াহু। এই কারণেই যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসে তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতা আরও জোরদারের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইরানের প্রভাব কমে যাওয়ার পর সৃষ্ট কৌশলগত শূন্যতা পূরণে তুরস্ক আরও সক্রিয় হতে পারে এমন শঙ্কা ইসরায়েলের উদ্বেগের মূল কারণ। সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি দেশটির প্রতিরক্ষা শিল্পের দ্রুত সম্প্রসারণ এবং গাজা ইস্যুতে প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে তেল আবিব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তুরস্কের কাছে F-35 বিক্রির বিরোধিতায় ইসরায়েল একা নয়, গ্রিস ও সাইপ্রাস দীর্ঘদিন ধরেই আঙ্কারার নীতির সমালোচক। পাশাপাশি আর্মেনীয় ও আমেরিকান বিভিন্ন সংগঠনও তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিরোধিতা করে আসছে। রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে 2019 সালে তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রাখি জেসমিন, চ্যানেল 24। কানাডার টরন্টোতে স্ট্রিট ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। শনিবার স্থানীয় সময় রাত 8:12 সেন্ট ক্লেয়ার এভিনিউয়ে এ হামলা হয়। ঘটনাস্থল থেকে 6 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর মধ্যে 2 জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। সেখানে একটি সালসা উৎসব চলছিল, সেখানে উপস্থিত ছিলেন প্রায় 13,000 মানুষ। ঘটনার কয়েক ঘন্টা পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ক্লিয়ার এভিনিউয়ে 2 ব্যক্তির মধ্যে চলা গোলাগুলিতে এসব প্রাণহানি হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, চলছে তদন্ত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, টরন্টোতে গোলাগুলির ঘটনায় তিনি ভীত ও মর্মাহত। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। রোববার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান। শেখ হামাদকে আধুনিক কাতারের স্থপতি বলা হয়। তিনি দেশটির বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানির বাবা। 1995 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি কাতার শাসন করেছেন। তার শাসনামলে দেশটির অর্থনীতি, জ্বালানি খাত, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2013 সালে তিনি স্বেচ্ছায় ছেলে তামিম বিন হামাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। টানা বৃষ্টি আর টাইফুনের প্রভাবে বিপর্যস্ত চীনের জনজীবন। পাহাড়ি ঢল আর প্রবল বাতাসে প্লাবিত দেশটির বহু এলাকায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 20 লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি চলাচল, বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট। পরপর 2 টাইফুন আর ভারী বর্ষণের কবলে চীনের জনজীবনে নেমেছে দুর্ভোগ। টাইফুন মেইসাকের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলের বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এবার পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন বাভির আঘাত। প্রবল বাতাস, টানা বৃষ্টি আর জলোচ্ছ্বাসে অচল হয়ে পড়েছে চীনের কয়েকটি প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশ। উপকূলীয় শহর ইউহুয়ান ও ইউয়েচিংয়ে ঘন্টায় 120 কিলোমিটারের বেশি গতির বাতাসে গাছপালা উপড়ে পড়েছে, প্লাবিত হয়েছে বিভিন্ন সড়ক। শুধু ইউয়েচিং শহরেই ভেঙে পড়েছে 1300-র বেশি গাছ। অবস্থা বেগতিক দেখে আগে থেকেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় ফুজিয়ান প্রদেশে। উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় 1,80,000-এর বেশি মানুষকে। মাছ ধরার সব নৌকা বন্দরে ফিরিয়ে আনার পাশাপাশি সমুদ্র পথেও চলাচল সীমিত করা হয়েছে। সরাসরি টাইফুনের কেন্দ্রবিন্দুতে না থাকলেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কারণে ব্যাপক প্রভাব পড়েছে চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2,90,000 মানুষকে। বাতিল করা হয়েছে 6 শতাধিক ফ্লাইট। ব্যাহত দ্রুতগতির ট্রেন চলাচলও। হাংজৌ শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নৌকা ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বন্যায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা। কোথাও কোথাও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে টাইফুন মেইসাকের প্রভাবে গুয়াংশি, গুয়াংডং ও হাইনান প্রদেশ ভয়াবহ বন্যার মুখে পড়ে। গুয়াংশির রাজধানী নানিংয়ে অতিবৃষ্টিতে একটি জলাধারের বাঁধের অংশ ভেঙে যাওয়ায় অঞ্চলটিতে জারি করা হয় সর্বোচ্চ বন্যা সতর্কতা। চলমান দুর্যোগে চীন জুড়ে ইতোমধ্যে 20 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি চলাচল ও রেল সেবা।
টাইফুন বাভি শক্তিশালী না হলেও এর প্রভাবে মধ্য ও উত্তর চীনে আরও ভারী বৃষ্টি নামতে পারে এমন পূর্বাভাস দিচ্ছে দেশটির আবহাওয়া বিভাগ। এতে বাড়তে পারে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিও। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং পর্যটকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির কাস্টমস বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী নগদ অর্থ, সোনা ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে আনা হয়েছে বড় পরিবর্তন। নিয়ম না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে জেলও। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব শাহিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে প্রবাসী ও পর্যটকদের জন্য বাড়তি সতর্কতা জারি করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটির নতুন নির্বাহী বিধিমালা অনুযায়ী ঘোষণা ছাড়া নগদ অর্থ বা মূল্যবান ধাতু বহনের সীমা কমিয়ে আনা হয়েছে এক ধাক্কায়। আগে সর্বোচ্চ 60,000 সৌদি রিয়াল সমমূল্যের সম্পদ বিনা ঘোষণায় বহন করা যেত। নতুন নিয়মে সেই সীমা নামিয়ে আনা হয়েছে 40,000 রিয়ালে। নতুন নিয়ম অনুযায়ী কোনো যাত্রীর কাছে 40,000 রিয়াল বা তার বেশি সমমূল্যের নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান ধাতু কিংবা রত্নপাথর থাকলে কাস্টমস ডেস্কে লিখিতভাবে ঘোষণা দেয়া বাধ্যতামূলক। সঙ্গে থাকা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ ক্রয়ের রসিদ বা চালানও সঙ্গে রাখতে হবে যাত্রীদের। সকল প্রবাসীদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে যেটা আগে 60,000 রিয়াল পর্যন্ত লিমিট ছিল মালামাল নেওয়ার, সেটা বর্তমানে সৌদি কাস্টম প্রবাসীদের জন্য সেটা 40,000 পর্যন্ত নির্ধারণ করে ফেলছে। বাংলাদেশ প্রবাসীদের জন্য অনুরোধ থাকবে তারা যেন 40,000 টাকার বেশি কোনো সামান না নেয়। যদি নেয় তা কাস্টম অফিসে হয়রানির শিকার হতে পারে। আইন এড়িয়ে তথ্য গোপনের চেষ্টা করলে রাখা হয়েছে কঠোর শাস্তির বিধান। প্রথমবার নিয়ম অমান্য করলে বা ভুল তথ্য দিলে সাময়িকভাবে জব্দ করা হবে সম্পদ, সঙ্গে ঘোষণাবিহীন সম্পদের মোট মূল্যের 10 থেকে 25% পর্যন্ত গুনতে হবে জরিমানা। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার হার বেড়ে দাঁড়াবে 50%। অপরাধ গুরুতর হলে মিলবে সরাসরি কারাদণ্ড। রোজগার কিংবা ধর্মীয় প্রয়োজনে প্রতিনিয়ত সৌদি আরবে যাতায়াত করেন লাখো মানুষ। নতুন এই বিধিমালার ফলে তাদের সবাইকে এখন থেকে বাড়তি সতর্ক থাকতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতে ভ্রমণের আগেই অনলাইনে কিংবা কাস্টমস কাউন্টারে গিয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সৌদি আরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, মানি লন্ডারিং প্রতিরোধে তো কাস্টমসের এই উদ্যোগ এবং যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে প্রবাসী এবং পর্যটকদের জন্য, এখন তাদের অবস্থান কেমন দেখছেন সতর্কবার্তা জারির পর? সবকিছু মিলে সর্বশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন আসলে দেখেন, এই সৌদি আরবে কিন্তু আপনার এই এই ঘটনাটা কিন্তু আজকে নতুন নয়। গত 1 থেকে 1.5 মাস আগেও কিন্তু এই ঘটনা এই তথ্যটি এসেছে, এবং আমি গত 1 মাস আগেও কিন্তু লাইভে বলেছিলাম যে সৌদি সরকার কিন্তু এই ধরনের পণ্যের উপরে এবং যারা 60,000 রিয়াল নিতেন তাদেরকে কিন্তু এটা কমিয়ে নিয়ে এসেছে। পাশাপাশি এই যে আজকে যে নতুন ভাবে তথ্যটির মধ্যে তারা 5টি জিনিস অ্যাড করেছেন, তাদের মধ্যে এই 5টি জিনিসের মধ্যে কিন্তু যারা ডিক্লেয়ার দিয়ে যা এইগুলি নিবেন, এর 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 না নেওয়ার কারণটি হলো তারা কিন্তু মানি লন্ডারিং হিসাবে কিন্তু কঠোরভাবে সৌদি আরবে কিন্তু আইন প্রয়োগ করছে। কিন্তু এদের যদি আইনের সম্মুখীন করা হবে, বা তারা কিন্তু অনেকে জানেন কিন্তু আপনি বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন স্বর্ণ অলংকার নিয়ে তারা কিন্তু যাচ্ছে, এই জন্যই তাদের ইমিগ্রেশন পুলিশ কিন্তু এটা দিয়েছে। পাশাপাশি আপনাকে জানেন যে সৌদি আরবের যে এইটার সাথে যোগ করে তারা 5টি তথ্য তারা দিয়েছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ছিল তো যারা কিন্তু সৌদি আরব থেকে যে গৃহকর্মী বলেন আর যা রেসিডেন্ট যারা এখানে আসেন, তারা কিন্তু বাংলাদেশে গিয়ে বা বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশে তারা কিন্তু দেশে গিয়ে তারা কিন্তু ফেরত আসেন না। এই জন্য তাদেরকে কর্ম যেই রেসিডেন্টের আন্ডারে থাকেন তারা কিন্তু হ্যারাসমেন্ট আছে, এই জন্য তাদেরকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছেন। তাদের এই নিষিদ্ধের মধ্যে তারা কিন্তু গৃহকর্মী হোক বা রেসিডেন্ট আইডি হোক, যে কেউ হোক, তারা কিন্তু 3 বছরের মধ্যে কিন্তু সৌদি আরবে সম্মুখীন হতে পারবেন না যদি নির্দিষ্ট সময় এক্সিট 20 পার হওয়ার পরে যদি তারা না আসেন। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এই যে সৌদি আরবে যে কনসুলেট সেবা এবং দূতাবাস সেবা যারা দিচ্ছেন, যে দূতাবাসের পক্ষ থেকে কনসুলেট সেবা দিচ্ছেন, অনেকেই কিন্তু দেখেন ই পাস এমআরপি পাসপোর্ট আছে, এই পাসপোর্ট থাকার কারণে 1 বছর 2 বছর আছে, তারা কিন্তু এখন কিন্তু তারা অ্যাপ্লাই করছে
কনসুলেট সেবা, আপনি জানেন যে কনসুলেট প্লাস দূতাবাসে কিন্তু শুধু কর্মকর্তা কর্মচারী কিন্তু সক্ষমতা রয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে যারা 1 বছর এই এমআরপি পাসপোর্টের মেয়াদ সীমা আছে তারা কিন্তু যেন নিরুৎসাহিত করেছেন, তাদেরকে কিন্তু তারা বলেছেন যে আপনারা এখন অ্যাপ্লাই না করার জন্য, কারণ এই যারা ই পাসপোর্ট আছে তারা কিন্তু দেশে কিন্তু যাওয়া আসা করতে পারবেন, এতে কোনো ধরনের কোনো ব্যাঘাত এবং কোনো ক্ষতি হবে না। আরেকটি জি জিনিস জি, ধন্যবাদ আপনাকে সৈয়দ আহমেদ ভূঁইয়া। দর্শক, সৌদি আরব থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। অন্যান্য প্রসঙ্গ, পুরনো দিনের অস্ত্রের ব্যবহার পাল্টে কৃত্রিম বুদ্ধিমত্তা, হাইপারসনিক ও ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে বিশ্ব। ফলাফল, বাজেট বেড়েছে সামরিক খাতের। বৈশ্বিক অত্যাধুনিক অস্ত্রের বাজার ছাড়িয়েছে $1 ট্রিলিয়ন ঘর। পারমাণবিক অস্ত্রের যুগ পেরিয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ যুদ্ধের নতুন অধ্যায়ে। $2 ট্রিলিয়ন সমরাস্ত্র প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জনে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। স্নায়ুযুদ্ধের সেই পুরনো সমীকরণ বদলে এখন যুদ্ধের ময়দান দখল করছে হাইপারসনিক মিসাইল আর স্বয়ংক্রিয় ড্রোন। বিশ্বজুড়ে এই উল্লম্ফন বদলে দিচ্ছে ভূ রাজনৈতিক মানচিত্র। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে জয়ের দৌড়ে সবচেয়ে বেশি অর্থ ঢালছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র। দেশটির পরবর্তী প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ রেকর্ড $1 ট্রিলিয়ন। আকাশসীমা নিচ্ছিদ্র করতে আরও $1 ট্রিলিয়ন ব্যয় হচ্ছে গোল্ডেন ডোম বা বিশেষ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায়। পিছিয়ে নেয় চীনও। $500 বিলিয়ন বাজেটে বেইজিং জোর দিচ্ছে সামরিক ও বেসামরিক প্রযুক্তির সমন্বয়ে। তাদের হাতে থাকা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নতুন করে ভাবাচ্ছে। প্রযুক্তির বাস্তব পরীক্ষায় যুদ্ধের ময়দানে সরাসরি হাইপারসনিক মিসাইল ব্যবহারের অভিজ্ঞতা এখন মস্কোর ঝুলিতে। পাশাপাশি সক্ষমতা বাড়াচ্ছে মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রেও। ইউরোপ $600 বিলিয়ন ব্যয়ে নিজস্ব মিসাইল ডিফেন্স ও ড্রোন প্রযুক্তি উন্নয়নে মন দিয়েছে। প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ারের দরে অবিশ্বাস্য উল্লম্ফন বলে দিচ্ছে এই $2 ট্রিলিয়ন দৌড় পৃথিবীকে এক নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধের মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। ইফতেখার আলম, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।